আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, ২১ রাতে এক্সাক্ট কোনো তথ্য প্রমাণ আমাদের হাতে না থাকলেও এটুকু তো আমরা জানি যে বিপুল পরিমাণ বিদেশি অবৈধভাবে বাংলাদেশে রয়েছেন এবং তারা নানানভাবে নানান পেশায় কাজ করছেন। মোটা অঙ্কের রেমিটেন্স, আমরা এই রেমিটেন্সকে অবৈধ রেমিটেন্স বলতে পারি, অবৈধ হিসেবে তারা বিদেশে নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো সরকারই তাদের বিরুদ্ধে কোনো ধরনের উপযুক্ত কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। বর্তমান সরকারের পক্ষ থেকে মাত্র দুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন যেসব বিদেশিরা অবৈধভাবে বাংলাদেশে কাজ করছেন তাদের উপযুক্ত কাগজপত্র দিয়ে হাজির করতে হবে, অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে অথবা আমার কাছে কতটুকু তথ্য রয়েছে, কোন তথ্যের ভিত্তিতে বর্তমান সরকার কাজ করতে পারে তাদের বিরুদ্ধে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন অবৈধ বিদেশি খেদাও আন্দোলনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি সৌরভ হাসান। আমি একটু ব্যারিস্টার সরোয়ার হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই। এক্সাক্ট কোনো তথ্য প্রমাণ কি আমাদের কাছে আছে, তথ্য বা উপাত্ত যে কি পরিমাণ বিদেশি এখানে অবৈধভাবে অবস্থান করছে? ধন্যবাদ আপনাকে। কারো কাছে নাই। যাদের কাছে থাকার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন বলছে একটা রেজিস্টার থাকবে এবং সেই রেজিস্টারে যারাই ঢুকবে সেই রেজিস্টারে লিপিবদ্ধ হবে। আদারওয়াইজ যে ভিসা যারা ইস্যু করে তারা আসে মূলত ট্যুরিস্ট ভিসা নিয়ে। তাহলে এটা কিন্তু খুব অল্প সময় বের করা যায় যে যারা অবৈধভাবে এখানে ডিউরেশন ল্যাপস করছে, অর্থাৎ ভিসা তো ৩ মাসের জন্য বা ৬ মাসের জন্য দেয়, আনলিমিটেড না, তাহলে এটা বাইর করা সম্ভব, প্রায় ৫% এররে বাইর করা সম্ভব। তো আমরা দেখলাম যেটা কনসার্ন আমাদের হলো যে বাংলাদেশে শিক্ষিত জনগোষ্ঠীর ভিতরে বেকার সমস্যা 12%। এবং আপনি দেখেছেন পান্না ভাই যে আমাদের দেশের কিছু নাগরিক বিদেশে তাদের এই চাকরির খোঁজে যেয়ে বঙ্গোপসাগর থেকে ভূমধ্যসাগরে মারা যাচ্ছে পানিতে ডুবে। সেইখানে আমরা দেখলাম যে প্রতি বছর $10 বিলিয়ন শুধু ইন্ডিয়াতে যাচ্ছে এই তাগিদে, প্রতি বছর এই তাগিদে যখন দেখলাম যে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না, বিগত যে রেজিমটা ছিল রাদার তারা ফ্যাসিলিটেট করছে। আমাদের ইনফর্মাল ইনফরমেশনে আমরা জানি এই প্রত্যেকটা ডিওএসএস এলাকায় উত্তরাতে 25 থেকে 30% বাড়ি ভাড়া করে শুধু এই ইন্ডিয়ানরা থাকে। এই ইন্ডিয়ানদের দেখা দেখি কিছু পাকিস্তানি আসছে, কিছু শ্রীলঙ্কার আসছে, কিছু নেপালি আছে, কিছু চাইনিজও আছে, কিছু আফ্রিকান আছে। আমরা যখন এই আন্দোলনটা লঞ্চ করলাম 14 ফেব্রুয়ারি 2024 তারিখে, তারপরে অনেকগুলো পত্রিকায় এটা রিপোর্ট বেরিয়েছিল। একটা পত্রিকায় খবরের কাগজে রিপোর্ট বের হয়েছে 169টা দেশের অবৈধ নাগরিক বাংলাদেশে অবস্থান করছে। তাইলে এই অবৈধ নাগরিক 169টা দেশের সারা পৃথিবীর এখানে অবৈধ রয়েছে। যখন দেখছে যে শুধু ইন্ডিয়ানরা এখান থেকে এক কথায় মৌকা নিবে, তখন যে যার মতো করে আর কি আসা শুরু হয়েছে। এবং রাষ্ট্র যাদের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, কারণ ভিসা ইস্যু করে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন বলছে অবৈধভাবে ওআরএস্ট করলে তাদেরকে গ্রেপ্তার করে প্রথম ডিটেনশন সেন্টারে রাখতে হবে, তারপর তাদেরকে ডিপোর্ট করতে হবে। এই কোনো একটা ব্যবস্থা নেয় নাই। এই কারণে যে তখন রাজনৈতিক অ্যারেঞ্জমেন্টেই ছিল যে আমাদের পার্শ্ববর্তী দেশ যা বলতো তাদের দেশের কোনো নাগরিককে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। সেইখানে আমি পার্সোনালি কিছু ইন্ডিয়ার সাথে তখন কথা বলার সুযোগ হয়েছে। তখন তারা কলার নাড়াইয়া বলে যে দেখেন আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা ওইগুলো নিয়ে চিন্তা করি না। এরপরে আমরা বিকেএমইএ, বিজিএমইএ এবং ইন্ডিয়া, পাকিস্তান, চাইনিজ, নেপাল, শ্রীলঙ্কার অ্যাম্বাসিতে আমরা চিঠি লিখলাম যে তোমাদের অবৈধ যারা আছে তাদেরকে ইউ টেক ইট ব্যাক, নো অ্যাকশন। আমরা বিভিন্ন সংস্থায় যারা মূলত অবৈধভাবে নিয়োগ করে তাদেরকে চিঠি লিখলাম সমস্ত সংস্থায়, কেউ আমাদের চিঠি রিপ্লাই দেয় নাই। ধরে না তারা এটাকে ওরকম গুরুত্বকে, দু একজনে যোগাযোগ করছে যে আমরা ব্যবস্থা নিব। এখন এইখানে যেটা হয় যে আমাদের ছেলেরা যেখানে ইকুয়ালি কোয়ালিফাইড তারা চাকরি পায় না, আবার চাকরি পেলে বিদেশি যারা নিয়োগ তাদেরকে, স্পেশালি ইন্ডিয়ান, তাদেরকে ডাবল বেতন দেওয়া হয়। বাংলাদেশি একজন যদি 1 লাখ টাকা বেতন পায় তাকে বেতন দেওয়া 3 লাখ টাকা। আরেকজনের বৈষম্য। তাহলে 2টা অপরাধ হচ্ছে, 2টা না তারও বেশি, 3-4টা অপরাধ হচ্ছে। 1 নম্বর অপরাধ হচ্ছে যারা অবৈধভাবে স্টে করছে। 2 নম্বর অপরাধ যারা তাদেরকে অবৈধভাবে নিয়োগ দিচ্ছে, কারণ নিয়োগদাতা তাকে দেখতে হবে তার ওয়ার্ক পারমিট আছে কিনা ভিসায়। 3 নম্বর হলো ফিনান্সিয়াল ক্রাইমস, যে তারা যে এই টাকাটা নিয়ে যাচ্ছে হুন্ডি করে
এবং ব্যাগে করে নিয়ে যাচ্ছে, তারা কোনো ট্যাক্স ভ্যাট দিচ্ছে না। সো বাংলাদেশি নাগরিক ট্যাক্স ভ্যাট না দিয়ে বেতন নিতে পারে না, তারা দিচ্ছে না। এই জন্য এমনও রয়েছে যে এইখানে লোকাল হসপিটালে সকালবেলা ফার্স্ট ফ্লাইট আসে বোম্বে অথবা কলকাতা থেকে, সমস্ত দিন পেশেন্ট থেকে বিকেলবেলা আপনার লাস্ট ফ্লাইটে ব্যাগ ভর্তি ডলার করে নিয়ে যায়, যা ইনকাম করে। সো দেয়ার হ্যাড বিন নো রেগুলেশনস টু কন্ট্রোল, টু ডিসিপ্লিন অল দোজ ইলিগাল স্টিং অ্যান্ড ইলিগালি বা জব মার্কেট যারা দখল করে আছে। সো যেটা আমাদের নাগরিকদের সাংবিধানিক অধিকার, তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার, সেইখানে তারা না পেয়ে তারা মারাত্মকভাবে বৈষম্য শিকার হয়েছে। সেই জন্য আমরা এই আন্দোলনটা লঞ্চ করেছি। শুধু আন্দোলনে আমরা থেমে থাকি নাই, আমরা একটা রিট করেছি এবং রিটে একটা রুল হয়েছে, যাদের অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, কেন সেইটা অবৈধ হবে না। আমরা আশা করি এই রুলের উপর খুব তাড়াতাড়ি শুনানি হবে, জানুয়ারি মাসে আমরা এই মামলাটা ফিক্স করব। এর আগেও একটা রিট হয়েছিল, এই দুইটা রিট একসাথে শুনানি হবে বলে মনে করি। এইখানে আমরা এখন সরকারকে সাধুবাদ জানাবো যে বেটার লেট দ্যান নেভার, যে আপনারা একটা অ্যাকশনে যাচ্ছেন। এবং সেইখানে আমরা সরকারকে বলবো, আমাদের কাছে যতটুকু ডাটা আছে সেই ডাটা দিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। যতদিন পর্যন্ত একজন অবৈধ লোক আমাদের বাংলাদেশে থাকবে, আমাদের এই আন্দোলন কন্টিনিউ করবে। সাংবাদিক সোহরাব হাসান, আপনাকে মনে হয় যে এই যে অবৈধ বিদেশিদের অবস্থানের বিষয়টি, এটি কি শুধুমাত্র আওয়ামী লীগের 15 বছরই হয়েছে নাকি এর আগে পরে সমান্তরালে চলছে? দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সারোয়ার ভাই যে আন্দোলন করছে, আন্দোলনকে আমরা স্বাগত জানাই, কিন্তু সমস্যাটা কিন্তু বেশ জটিল। অবৈধভাবে তারা কিন্তু অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছে না, কাগজপত্র ছাড়া তারা চাকরি করছেন, অর্থাৎ অবৈধভাবে চাকরি করছেন। তাদের অবস্থানটা কিন্তু বৈধ, কারণ তারা টুরিস্ট ভিসায় আসছে, এই ভিসা নিশ্চয়ই বাড়ানো হচ্ছে। দুটো, বাংলাদেশের নাগরিক হিসাবে, বিদেশের নাগরিক হিসাবে বাংলাদেশে তার প্রবেশ করতে তাকে ভিসা নিতে হয়, ছাড়পত্র নিতে হয়। ছাড়পত্রটা কী ধরনের? কর্মসংস্থানের জন্যে বা বেড়াতে আসার জন্যে? ধরে নিলাম যে তারা বেড়াতে এসে এখানে চাকরি করছেন এবং চাকরি করেছেন, তাহলে এই যে বেড়াতে এসে চাকরি করছে এটা অন্যায়। তাহলে যিনি চাকরির দাতা, অর্থাৎ নিয়োগদাতা, তো তার এটা দেখার বিষয় যে তিনি যাকে চাকরি দিচ্ছেন তিনি কোন দেশের নাগরিক, তিনি কি উপায়ে বাংলাদেশে এসেছেন, কি উপায়ে এখানে থাকছেন। যদি তিনি পর্যটক হিসেবে আসেন, তার চাকরি পাওয়ার কথা না বা চাকরি দেওয়ার কথা না। এখন মানে অন্যায়টা কি? এক হচ্ছে যে যারা এখানে এসে চাকরি করছেন বৈধ ভিসায় না এসে, মানে পর্যটন ভিসায়, মানে কর্মী হিসাবে না এসে, তারা এখান থেকে টাকা পাঠাচ্ছে, ট্যাক্স ভ্যাট ইত্যাদি ফাঁকি দিচ্ছে। আবার যিনি নিয়োগকর্তা তিনিও ফাঁকি দিচ্ছেন। রাষ্ট্র কিন্তু বা দেশ দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু তারা ফাঁকি দিচ্ছে না, যিনি নিয়োগ দিচ্ছেন তারাও ফাঁকি দিচ্ছে। এখন এখানে যে বিষয়, আমি তো মনে করি বাংলাদেশে এখন যে সংখ্যক বিদেশি আছে, আরও অনেক বেশি বিদেশি থাকা উচিত, চাকরি করার জন্য না। আপনি দেখেন ভারতে গেলে, যে কোনো আপনি শহরে গেলে দেখবেন যে প্রচুর বিদেশি, ইউরোপিয়ান, আমেরিকান বা এশিয়ান। কেননা একটা দেশের অর্থনীতি কিন্তু এই বিদেশিদের যে অবদান, মানে বিদেশিদের যে তারা যে এখানে খরচ করে, সেটা কিন্তু ওই দেশের লাভ। কিন্তু আমরা কি করছি? আমাদের এখান থেকে ডলার নিয়ে যাচ্ছে, সেটা আমরা করতে পারছি। কেন নিয়ে যাচ্ছে? যারা নিয়োগদাতা তারা কি বলেন? তারা বলেন যে এখানে তারা দক্ষ কর্মী পান না। আচ্ছা, এখানে কর্মী না পেলে দক্ষ কর্মী তৈরি করা হচ্ছে না কেন? আমাদের দক্ষ কর্মীরা তো ইউরোপ আমেরিকায় যে চাকরি করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, চিকিৎসক বলেন, গার্মেন্টস সেক্টরে। গার্মেন্টস তো আমাদের ধরেন এই একটা সেক্টর তো না, অন্য অনেক সেক্টর। আবার এক ধরনের বিদেশি আছে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তারা কিন্তু পাসপোর্ট ভিসা, মানে ভিসা এবং বৈধ কাগজপত্র নিয়ে আসেন যে কাজ করার জন্যেই। সুতরাং তাদের হিসাবটা সারোয়ার ভাইদের কাছে আছে কিনা জানি না, যারা বহুজাতিক কোম্পানিগুলোতে চাকরি করেন, তারা কিন্তু কাগজপত্র নিয়ে, মানে নিয়োগ নিয়েই আসেন, মানে সেখানে কোনো সমস্যা নেই। এখন আমাদের মালিকরা কেন এটা করেন? তো মালিকরা করেন নিশ্চয়ই তাদের একটা উদ্দেশ্য আছে। এক হচ্ছে তারা যে অভিযোগটা করে যে এখানে দক্ষ কর্মী পাওয়া যায়নি, সেটি সত্য কিনা সেটা যাচাই করার দায়িত্ব সরকারের
বিভিন্ন সংস্থা। সারা ভাই যদি বলেন যে এটাই হয় যে একই দক্ষতা নিয়ে বাংলাদেশি কর্মী পায় ৭৫,০০০ টাকা, আর তাদের কর্মী পায় ২,৭৫,০০০ টাকা, তা সেটি তো অন্যায়, এবং সেটি কেন হচ্ছে? না, শুধু কেন হচ্ছে না, এখানে আরেকটা বিষয় ঘটে। ইভেন যে টাকাটা আর্ন করছে অবৈধভাবে, যারা নথিবদ্ধ নয় তারা তো টাকা পাচার করছে এক অর্থে, আবার যারা বৈধভাবে দেখাচ্ছে, যাদেরকে শো করা হচ্ছে, তাদের বেতনও অর্ধেক দেখানো হয়, কোনো কোনো ক্ষেত্রে ৩ ভাগ ৪ ভাগে এক ভাগ দেখানো হয়। এখন হচ্ছে কি, একটা রাষ্ট্র বা পুরো ব্যবস্থা যদি চলে অন্যায়ের উপর, অসাধুতার উপর, অসততার উপর, আপনি বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে যে আপনি যে বেতন পান সেটা দেখানো হয় না, কারণ তার চেয়ে কম দেখানো হয় যাতে ট্যাক্স কম দিতে হয়। ট্যাক্সটা তো দিতে হবে যে এমপ্লয়ি তাকে। আচ্ছা, এটা চিকিৎসকের ক্ষেত্রে সত্য, এটি যে কোনো কনসালটেন্টের ক্ষেত্রে সত্য। এটি কেন হবে? একটা দেশকে, আমি আমার দেশকে ফাঁকি দিচ্ছি কি করে? বিদেশিরা ফাঁকি দিচ্ছে সেটা আমি তো ধরবো অবশ্যই, কিন্তু আমি কি ফাঁকি দিচ্ছি? দ্বিতীয় হচ্ছে আমাদের শিক্ষা এবং কর্মসংস্থানের মধ্যে সংযোগ নেই। এই যে প্রতি বছর লাখ লাখ গ্রাজুয়েট বের হচ্ছে, স্নাতক বের হচ্ছে, এবং যেটি বললেন যে ভূমধ্য সাগরে যে তারা কর্মসংস্থানের জন্যই তো, মানে কাজের জন্যই, বেঁচে থাকার জন্য, জীবিকার জন্যই তারা ভূমধ্য সাগরে হারিয়ে যাচ্ছেন। আর যারা হারিয়ে যাচ্ছেন না তারাও মানবতার জীবনযাপন করছে, এবং মানবতার জীবনযাপন করেও বাংলাদেশে কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে। তা আমাদের যারা রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রের যারা নিয়ন্ত্রক, বিভিন্ন সংস্থার, তারা যদি এটা উপলব্ধি করবে না যে এইখানে একটি মানুষ এসে যদি তিনি অননুমোদিতভাবে কাজ করে, তিনি আমাদের দেশের কি ক্ষতি করছে, মালিককে কেন জবাবদিহির আওতায় আনা হয় না? যারা নিয়োগদাতা, তাদের সাথে তো আমরা প্রায়ই দেখি, বিগত সরকারের সময় তো দেখছি সরকার এবং ব্যবসায়ীরা একাকার, মানে দুজনের মানে উপর নির্ভরশীল ছিল, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে, এবং সব ক্ষেত্রে দেখছে সরকারকে সমর্থন করেছে। সরকার কেন তাদেরকে জবাবদিহির আওতায় আনে না? হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে এটি ভালো, কিন্তু এটি বিবৃতিটা দিলে শুধু বিবৃতি দিলেই হবে না, বা বিজ্ঞপ্তি জারি করলেই হবে না। জি, যারা নিয়োগদাতা তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে। দ্বিতীয় হচ্ছে যে প্রথমত হচ্ছে যে সংখ্যাটা বের করতে হবে, কোন দেশের কতজন এইভাবে চাকরি করছে। 2023 সালের ডিসেম্বরের যে হিসাব, তাতে বলা হয় 1,07,000 বিদেশি কর্মী এখানে কাজ করছে। এটা হচ্ছে সরকারি হিসাব। আচ্ছা, তাহলে এর বাইরে কারা আছে, বা এই 1,07,000-এর মধ্যে কারা কারা আছে? তার মধ্যে দেখলাম যে বিদেশিদের মধ্যে ভারত, চীন, এবং যাদের বিনিয়োগ আছে এখানে, রাশিয়ান। একসময় তো এখানে রাশিয়ান লোক খুঁজে পাওয়া যেত না, রূপপুর পারমাণবিক হওয়ার পর তো ওখানে রাশিয়ান পল্লী হয়ে গেছে। মানে কেন হয় এরকম? আপনি দেখবেন যে বিশ্বের বড় বড় দেশে, বিভিন্ন দেশে চায়না পল্লী, চায়না টাউন কেন হয়েছে? কারণ ওখানে তারা বিনিয়োগ আছে, তাদের কর্মী আছে, তারা ওখানে একটা অর্থনৈতিক হাব তৈরি করেছে। তা আমাদের এখানে এরকম অর্থনৈতিক হাব তৈরি হোক, বিদেশে এসে করুক, কিন্তু সেটি বৈধতার সঙ্গে, সেটি বৈধতা, বা সেটি বৈধভাবে করুক। অবৈধভাবে করলে দেশের ক্ষতি, তারা লাভবান হতে পারে, বা যে মালিক চাকরি দেন তিনি লাভবান হতে পারে, কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি একদিক থেকে ক্ষতিগ্রস্ত। অন্যদিকে আমাদের যে কর্মীরা বিদেশে মানবতার জীবনযাপন করে, এবং রক্ত ঘাম পায়ে ফেলে মানুষগুলো যে অর্থ পাঠায় সেটাও বৈধভাবে সব আসে না। কেননা ওইখানে এমন একটি চক্র আছে যারা তাদের কাছ থেকে টাকাটা নিয়ে যায়, কারণ ওখানে টাকাটা হয়তো দিনার বা ডলার বা পাউন্ড নিয়ে যেয়ে এখানে এখানকার তাদের যে প্রতিপক্ষ আছে, অংশীদার আছে, তাকে বলে দেয় তুমি এখান থেকে এই টাকাটা এদেরকে দিয়ে দাও। মানে আমরা কিন্তু নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো সুতরাং অবশ্যই এই আন্দোলনটা ভালো, কিন্তু তার আগে সরকারকে আন্দোলনে সহযোগিতা করতে হবে, বের করতে হবে। আর এটা যাতে রাজনৈতিক উদ্দেশ্যে এটা না হয় যে অমুক দেশের নাগরিকদের জন্য, এটা হচ্ছে নির্বিশেষে, দেশ নির্বিশেষে সবার মধ্যে আন্দোলনটা হতে হবে।
ব্যারিস্টার সারওয়ার, যেটি 2023 সালের 31শে ডিসেম্বরের একটি হিসাব, যেটি সাংবাদিক সোহেব হাসান বলছিলেন যে এটা পুলিশের হিসাব যে 1,07,167 জন বৈধ বিদেশি নাগরিক রয়েছেন যারা কাজ করেন। কিন্তু অবৈধ কারা রয়েছেন সে বিষয়ে কোনো তথ্য প্রমাণ আমাদের সামনে নেই। কিন্তু এটা কি খুব খুব কঠিন? এবং যে কথা সাংবাদিক সোহেব হাসান বলছিলেন যে অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে, কিন্তু তার আগে যারা এই ধরনের লোকদেরকে নিয়োগ দিচ্ছেন, কাজ দিচ্ছেন, নানান ধরনের তথ্য গোপন রাখছেন, সরকারকে বা দেশকে যারা বঞ্চিত করছে, তাদের বিরুদ্ধে বা তাদের হিসাব করাটা কি খুব কঠিন কিছু? মোটেই কঠিন না। এই যে আমি যেহেতু সেনাবাহিনীতে চাকরি করেছি, আমার অ্যাডমিনিস্ট্রেশন এক্সপিরিয়েন্স থেকে বলতে জাস্ট ইট উইল টেক 1 মান্থ। আচ্ছা, এই যে ডাটাটা বাইর করার জন্য যেখানে যেখানে ম্যাক্সিমাম বিদেশিরা নিয়োগ পায় অথবা এমপ্লয়েড আছে, মূল সেক্টরটা হলো গার্মেন্টস এবং আইটি, কিছু কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি। এবং এইটা প্রত্যেক জেলা এটার মানে সবচেয়ে বেশি কোথায় নিয়োগকৃত? ঢাকা এবং চিটাগং, কিছু খুলনা, রাজশাহী, সিলেট। তাহলে ওই এলাকার যে ডিসি অথবা ডিভিশনাল কমিশনার এবং গার্মেন্টস বিকেএমএ, বিজিএমএ এবং যতগুলো ইপিজেড আছে, তাদেরকে চিঠি লেখলে তারা তো চিঠিতে জবাব দিতে বাধ্য। সো এটা 15 থেকে 1 মাসের ভিতরে এই ডাটা বাইর করা দরকার যে কতজন বিদেশি নিয়োগ আছে, কতজন বৈধ, কতজন অবৈধ। বাইর করা খুবই সোজা, শুধু রাষ্ট্র কোনো স্টেপ নেয়নি সেই জন্য। ওইখানে ছিল পলিটিক্যাল ইস্যুটা, ওখানে চলে আসে যে বিগত 2009 থেকে 24 পর্যন্ত যে রেজিমটা ছিল, তারা ক্ষমতায় থাকার জন্য এই ভুয়া নির্বাচন করে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া, যার জন্য ইন্ডিয়ানরা ভেবেছিল এটা তাদের মামার বাড়ি, তারা যা কিছু করতে পারে। সৌরভ ভাই বললেন না যে যারা এরা অবৈধভাবে থাকে না, কিছু অবৈধভাবে ছিল। সেটার প্রমাণ হলো 5 তারিখের পরে আমরা শুনছি বিভিন্ন বর্ডার থেকে অনেক ইন্ডিয়ান পালাই গেছে, এই যাদের কোনো ভিসা ছিল না। এবং এইগুলো কিন্তু তারা তাদের যে বর্ডার এজেন্সি তারা হেল্প করে, কারণ ওরা জানে ওরা আসছে বাংলাদেশে লুট করতে। সো একদিকে আওয়ামী লীগকে ম্যান্ডেটবিহীনভাবে সরকার পরিচালনা করার সুযোগ দিয়ে তাদের উপরে একটা টোটাল ডিপেন্ডেন্সি গ্রো করেছে। এই ডিপেন্ডেন্সির ফাঁকে মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে এইভাবে যেভাবে খুশি এক পেশে চুক্তি এবং সমঝোতা স্মারক, আরেকদিকে তাদের লোক এইখানে অবৈধভাবে কাজ করে বাংলাদেশকে লুটপাট করা। এই লুটপাট শুরু হয়েছে কিন্তু 71 থেকে। আপনি জানেন যে ঢাকা ক্যান্টনমেন্ট, যশোর ক্যান্টনমেন্ট, সমস্ত ক্যান্টনমেন্টে শত শত ট্রাক দিয়ে ক্যান্টনমেন্টের সমস্ত সম্পত্তি ইন্ডিয়ানরা নিয়ে গেছে। সেই লুটপাট আবার পুনরায় শুরু হয়েছিল মানে বড় আকারে 2009-এর পরে, এবং এই 24-এ এসে এখন 5ই আগস্টের পরে একটু কমেছে। আমাদের যারা বৈধভাবে যারা কাজ করবে ওয়েলকাম। আমি তো এখানে বসে চাই যে সবাই তো টার্কি যেতে পারবে না, সবাই তো থাইল্যান্ড যেতে পারে না, সবাই চায় না, যায় না। সো আমি যদি এইখানে 20টা টার্কিশ রেস্টুরেন্ট পাই, আমি যদি এখানে লেবানিজ রেস্টুরেন্ট পাই, আমি লেবানিজ ফুড খাওয়ার সুযোগ পাবো এখানে বসে। সো তারা বৈধভাবে এসে ইনভেস্ট করবে। ইনভেস্টমেন্ট তো অলওয়েজ ওয়েলকাম। এই সরকার, সব সরকারই যাই বলে বাংলাদেশ ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে স্বর্গভূমি, কিন্তু ইনভেস্টমেন্ট যারা করতে আসে এদের কত বাধা সেটা অন্য ইস্যু। সেইখানে এই কারা বলছে যে এই 10 লক্ষ, আপনি এই মুহূর্তে যদি উইকিপিডিয়া যান, ইল্লিগাল ইন্ডিয়ান ওয়ার্কার, জাস্ট এই শব্দটা টাইপ করবেন, দেখবেন ওইখানে লেখা আছে 5 লক্ষ। আচ্ছা, 5 লক্ষ এটা কাদের হিসাব? সমস্ত। আবার আপনারা বলছেন 10 লাখ অবৈধ বিদেশি শ্রমিক। হ্যাঁ, এর মধ্যে ইন্ডিয়ান কতজন? মানে সেটা কি আপনারা ইন্ডিয়ানই 10 লক্ষ কম বেশি, ইন্ডিয়ানে 15 লক্ষ। টোটাল কত? 15 লক্ষের মতো। আবার উইকিপিডিয়ার কথা বলছেন সেখানে 5 লাখ অবৈধ। সেখানে 5 লক্ষ। এই উইকিপিডিয়া কারা তৈরি করে, কিসের ভিত্তিতে? উইকিপিডিয়া তো আপনি জানেন ওপেন জার্নালিজম। হ্যাঁ হ্যাঁ, তারা বিভিন্ন সোর্স থেকে বের করে তাদের এই ডাটাটা দেয়। সো ভিত্তি কিছুটা ভিত্তি থাকে। আবার বর্তমান আইন উপদেষ্টা সরকারের ডক্টর সে বলছে 26 লাখ, তিনি 26 লাখ বলেছিলেন সরকারের আসার আগে। হ্যাঁ, পরে তার কাছে প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন তখন আমি একজন জেনারেল মানুষ হিসেবে কথা বলেছি। কিন্তু কেন দায়িত্বশীল মানুষরা এইভাবে কথা বলবেন? তখন তিনি বলেছেন 26 লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে অবস্থান করছে। এখন এসে আবার কোনো স্পষ্ট জবাব তিনি দিতে পারছেন না। এইগুলো আমরা কিভাবে ধরবো? আমি এটা বলছি, ওনার 26 লাখের ব্যাখ্যা তো উনি দিয়েছেন, উনি হয়তো সুইপিং কমেন্ট করেছে, কিন্তু আমাদের ভিত্তিটা হলো দেখেন যে সংস্থাপন সচিব তিনি বলেছিলেন যে বাংলাদেশে 5 লক্ষ অবৈধ বিদেশি আছে। আমরা কিন্তু সরবের মধ্যে বলছি না কোন দেশের, কিন্তু আপনি যখন ভিতরে যাবেন দেখবেন যে 90% হচ্ছে ইন্ডিয়ান। এইখানে আপনার এই কালের কন্ট্রাক্ট একটা রিপোর্ট বেরিয়েছিল, আমি দেখাই যে $10 বিলিয়ন নিয়ে যায়
এইটা ধরে যখন আমরা রিসার্চ শুরু করলাম, তখন আমরা যেমন যে ডেইলি ইন্ডাস্ট্রি নামে একটা পত্রিকা আছে, সেখানে 7/6/2022 তারিখে তারা রিপোর্ট করেছে $10.2 মিলিয়ন ভারতে যাচ্ছে 2017 সাল থেকে। আর বাংলাদেশে তখন বিদেশি রেমিটেন্স আসছে 18 কোটি। অর্থাৎ যে পরিমাণ রেমিটেন্স আসে তার অর্ধেকের বেশি চলে যায় শুধু ভারতে। সেইটা যখন আমরা দেখলাম এখানে, এখন এই যে আপনার এই ডেইলি ইন্ডাস্ট্রি সেইটাই বলছে যে বাংলাদেশে 10 লাখের অধিক ইন্ডিয়ান অবৈধভাবে নিযুক্ত আছে, কর্মনিযুক্ত। সো সেইখানে এই জব মার্কেটটা তারা এমনভাবে ধরে বসছে যে সরকারের যাদের দায়িত্ব, আমাদের অবজেকশনের জায়গাটা ওইখানে, যাদের দায়িত্ব তারা কোনো ধরনের দায়িত্ব পালন করছে না। ওই সময় আমরা যখন আন্দোলন শুরু করছি, একজন পুলিশ অফিসার আমাদেরকে বলেছিলেন যে আপনাদেরকে হেল্প করব, আপনারা চালান। সো আন্দোলন চালানো তো সরকার যখন তাদের যেটা করণীয়, তাদের যে অব্লিগেশন, সেইটা যখন পারফর্ম না করে তখনই তো আন্দোলন করতে হয়। দেখলাম যে সরকারি কোনো সংস্থা এটা করছে না, বরং তারা একটা মানে এই হরিহর আত্মা টাইপের একটা সম্পর্ক, যে থাকুক দেখুক না থাকার ভান, কিছু করছে না। সো ওইটা গভর্নমেন্টের এক ধরনের অলিখিত স্পন্সরশিপ ছিল, অলিখিত আশ্রয় প্রশ্রয় ছাড়া এর হতে পারে না। এই সাথে একদম কম হলেও যারা অবৈধভাবে নিয়োগ দেয় তারা এদের মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে মানি লন্ডারিং করে থাকতে পারে। কারণ আমাদের যাদের একটু টাকা পয়সা হয় গার্মেন্টস সেক্টরে তাদের ভাবখানা এরকম যে বিদেশে টাকা পাঠাইতে বলে তারা বোধহয় যাতে ওঠে, আর এই দেশে তখন তাদের দেশ থাকে না। এই কারণেও কিন্তু অনেক সময় এই বিদেশিদের এনে তাদের মাধ্যমে মানি লন্ডারিং করে। স্যার মাস্টার, যে প্রশ্নটা আপনার ছিল আমি উত্তরটা পাইনি, হয়তো আপনি খেয়াল করেননি। এই যে অবৈধভাবে থাকার সুযোগ করে দেওয়া, বিশেষ করে এই অবৈধ বিদেশিদের বড় অংশই ভারতীয়, এখন এই অপসংস্কৃতি কি শুধু আওয়ামী লীগের সময় শুরু হয়েছে নাকি দীর্ঘদিন ধরে এটা চলছে? মানে আমরা আসলে ডায়াগনোসিসটা ঠিক মতো করতে না পারলে সমস্যা থেকেও বের হতে পারবো না। আসলে হচ্ছে যে আমরা রোগ যদি না ধরতে পারি রোগের চিকিৎসা হবে না। প্রথমত হচ্ছে যে এটি করেছে কারা? অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করে তারাই। সরকারের তো কোনো সংস্থা 10,000 লোককে নিয়োগ দেয়নি, সেটা ভারতীয় হোক চীনা হোক, মানে যৌথ যে প্রকল্প আছে তাতে দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে নিয়োগদাতাকে ধরতে হবে প্রথম। এখন নিয়োগদাতা আওয়ামী লীগের পরামর্শে দিয়েছে বা ভারতের পরামর্শে দিয়েছে কিনা সেটি আমরা যদি তাকে চিহ্নিত করতে পারি। আর আপনি যেটা বললেন অবশ্যই তার আগে আছে, এবং সেটা ছাড়াই বলছেন যে এটি মানে বেড়েছে, মানে আকারে বেড়েছে। এটা 2009 থেকে ব্যবসা বাণিজ্য বেড়েছে, সেটা একটা কারণ হতে পারে। আমাদের যেমন অনেকগুলো এখন বেশ বড় হাসপাতাল আছে, আগে হাসপাতাল ছিল না। একজন এটিও খুবই কৌতূহল উদ্দীপক যে আমরা বিদেশি ডাক্তার আনার ক্ষেত্রে কিন্তু অনেক বিধিনিষেধ আছে এখানে চিকিৎসার ক্ষেত্রে। তো অনেক চিকিৎসক বলছে, চিকিৎসকদের পক্ষ থেকেই বাধা আছে। এখন একজন রোগী ভেলোরে বা আপনার বাঙ্গালোরে যে চিকিৎসা করবেন, অথবা থাইল্যান্ডে যে চিকিৎসা করবেন, বা সিঙ্গাপুরে, তাতে তার খরচ কত? আর একজন চিকিৎসক যদি এসে এখানে 50 জন বা 100 জন একজন রোগী দেখতে পান, তখন কার লাভ? সেটা একেবারে বাংলাদেশেরই লাভ। কিন্তু ওই চিকিৎসক যাতে সকালে এসে বিকালে ওই টাকাটা না নিয়ে যেতে পারে, সেই নিয়ন্ত্রণটা করতে হবে কিন্তু সরকারকে। এখন সরকার সেটা করছে নাকি? 5 আগস্টের আগে সারাভাই বললেন যে আওয়ামী লীগ যেহেতু ভারতের সাথে তাদের সুসম্পর্ক ছিল, হরিহর আত্মা ছিল, তারা এটা ধরে না। কিন্তু এখন তো ধরার কথা। আমরা তো এই একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন ছাড়া আর কোনো পদক্ষেপ দেখিনি। বিদেশ থেকে কে আসে এগুলো সবগুলো তো পোর্টে তাকে নাম সই করতে হয়, পোর্টে তাকে এন্ট্রি করতে হয়, মানে বিমান হোক আর স্থলবন্দর হোক। সুতরাং তারা আবার কবে গিয়েছে সেটাও, এমনকি আমরা তো দেখলাম যে বাংলাদেশের সাংবাদিক, আমাদের সাংবাদিক বন্ধু নুরুল কবির, তিনি বিমানবন্দর থেকে বিদেশে যাওয়ার পথেও হেনস্থা হলেন, আসার পথেও হেনস্থা হলেন। এবং তিনি বললেন যে আওয়ামী লীগ আমলেও আসার পথে এরকম হেনস্থা হয়নি। তো সুতরাং মানে চেয়ার বদলায়, চেয়ারের মানুষটি বদলায় না। হ্যাঁ, এটাই হলো প্রশ্ন। আর যে কথাটি বলছি যে, তবে ওই আইন উপদেষ্টা যে আগে যে 22 লাখ বলছিলেন না 26 লাখ, সেটা কিন্তু বলছিলেন পত্রিকায় আছে, সেটা কিন্তু নিজে উনি সুনির্দিষ্টভাবে বলেননি। সুতরাং এখন 26 লাখ হোক বা একজন হোক, এটির
ধরতে হবে, কারণ আমরা তো এটাও দেখেছি শুধু যে ভারতীয় বা চীনারা শ্রীলঙ্কানরা চাকরি করে না, এই পর্যটন ভিসায় এসে এখানে আফ্রিকান অনেক দেশের নাগরিক এখানে নানা রকম চোরাচালান মাদক পাচারের সঙ্গে জড়িত এবং মাঝে মাঝেই ধরা পড়ে, কিন্তু তারপর কি হয় আমরা জানি না। এবং কতজন এ পর্যন্ত ধরা পড়েছে, কতজনকে ডিপোর্ট করেছে, অনেকে জেলেও গিয়েছে, কিন্তু তারপর কি হয়েছে। তো সুতরাং সরকারকে এ ব্যাপারে স্বচ্ছ হতে হবে, জবাবদিহি করতে হবে এবং জনগণের সাথে জনগণকে এই তথ্যটা জানাতে হবে। আর যেমন সারোয়ার ভাইটা যে আন্দোলনটা করলেন, সেই আন্দোলনে এই সংস্থাগুলোর কাছে যে চিঠি লিখছেন তারা জবাব দিলেন না, মানে কেন দিলেন না? হয়তো মনে করি তথ্য অধিকার আইনে মামলা করতে পারে। তাহলে আসলে সারোয়ার ভাই তথ্য অধিকার আইনে মামলা করতে আওয়ামী লীগের তো ভালো প্রেম ছিল, এটা ওপেন সিক্রেট, কিন্তু তার বাইরেও আরো যে ধরনের নেক্সাস হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই জায়গাটিও তো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমি আসছে আমরা আলোচনায় ফিরবো। এবং এই যে যারা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ভিসার, সেই ভিসা মানে মেয়াদ যখন শেষ হয়ে যায় ধরা পড়লে মাত্র জরিমানা নাকি 30,000 টাকা। 30,000 টাকা কোনো বিষয় এই যুগে, কেন এই আইনগুলো পরিবর্তন করা হচ্ছে না, সেই প্রশ্ন উত্তরটি আমি আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো। দর্শক ছোট বিরতি নিতে হচ্ছে, ফিরছে খুব শিগগির। আবারও আমন্ত্রণ 21-এর রাতে। ব্যারিস্টার সারোয়ার হোসেন, আপনার কাছে আমার প্রশ্ন, যেটি বলছিলাম যে আওয়ামী লীগের তো প্রেম ছিলই ভারতীয়দের প্রতি, কিন্তু এর বাইরে আর কি কি সংকট রয়েছে? যেটা বলছিলাম যে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কেউ যদি ধরা পড়ে মাত্র 30,000 টাকা, এইগুলো কেন ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে কিনা, অথবা কেন এইসব বিষয় উদাসীন আমাদের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরগুলো? একটা টেন্ডেন্সি আমরা দেখেছি যে আপনি ঠিক প্রমাণ করতে পারবেন না, কিন্তু আমাদের রাজনীতির একাংশের একটা ভারত প্রীতি রয়েছে, মানে পলিসি অফ অ্যাপিজমেন্ট, যে আওয়ামী লীগের বাইরেও একটা অংশ, ইভেন বিএনপির একটা অংশ ভারত প্রেমে সিক্ত। আচ্ছা, এটা আমরা একদম বলতে পারি, অ্যাপারেন্টলি ইট হ্যাপেন্স। সো তারা মনে করে যে ভারতীয় একজন নাগরিকের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভারত যদি খেপে যায় তাহলে আমার রাজনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, এই ধারণা থাকতে পারে। এখন আপনি যে আরেকটা উদাহরণ দিই আপনাকে, যে চিটাগং ইপিজেডে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন এই আন্দোলন লঞ্চ করি, আমাকে একজন টিচার আমাকে ইনফর্ম করলো যে চিটাগং ইপিজেডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ইন্টারভিউ দিতে গেছে চাকরির জন্য, সেইখানে ইন্ডিয়ান সিইও জিজ্ঞেস করলো যে হিন্দিতে কথা বলতে পারে কিনা। আচ্ছা, সো বললো যে না, আমরা হিন্দিতে কথা বলতে পারি না। তো বল চাকরি হবে না। তখন ওই ছেলেগুলো আবার বলছে না, আমরা হিন্দিতে কথা বলে চাকরি নেব না। দ্যাট মিনস ওখানে ইন্ডিয়ানদেরকে এমপ্লয় করার জন্য ওই কন্ডিশনটা আরোপ করছে। দিস ইজ বাংলাদেশ, 100% লোক বাংলায় কথা বলে, সেইখানে চাকরি নিতে হলে তাকে হিন্দিতে কথা বলতে হবে। তাহলে পরিস্থিতি কোথায় গেছে আপনি দেখেন। সোহরাব যেটা বলো যে এই কোশ্চেনটাও আগে আসছে, যে অনেকে নিয়োগদাতারা বলে থাকে যে বাংলাদেশের ছেলেরা একটু লেথার্জিক, একই কোয়ালিটি হলেও মানে কথা শুনতে চায় না, অ্যারোগ্যান্ট, আর তারা হলো ডোসাইল। তাহলে আমাদের সংস্কৃতি এবং শিক্ষায় একটা সমস্যা আছে। তাহলে এখানে এই যে সমস্যাটা উদ্ভূত হচ্ছে যে একই কোয়ালিটির ছেলে পেলে বাংলাদেশি ছেলের অনেকে লেথার্জিকে ভোগে, তাদেরকে, তাহলে এটা শিক্ষা ব্যবস্থার একটা ত্রুটি, সেই ত্রুটি কে ঠিক করবে? এই সমস্যাটা মাথায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এখানে কাজ করার দায়িত্ব আছে, ইউনিভার্সিটি গ্রাউন্ড কমিশন যারা এই কারিকুলাম ঠিক করে। তো এইটা কি সরকারের প্রয়োজন হলো এইটাকে অ্যাড্রেস করা, সেই অ্যাড্রেসের জায়গাটায় যে কোথায় প্রবলেমটা হচ্ছে সেইখানেই আমরা সরকারকে ধরিয়ে দিতে চাচ্ছি এইটা। এখন 5ই আগস্টের পরে এই যে গত 2-3 দিনে যে উদ্যোগটা নিয়েছে সরকার, আমরা চাই এইটা সাকসেসফুল হোক, বৈধভাবে আসুক বাংলাদেশে। উই ওয়েলকাম ফরেনার্স। আমি তো সবার মধ্যে বলবো যে আমি ঢাকায় দেখতে চাই যে প্রত্যেকটা রাস্তায় বিদেশিরা ট্যুরিস্টের হাঁটতেছে। আমি এরকম প্রস্তাব দিয়েছিলাম যে চিটাগং হিল ট্রাক্সে, যেটা ট্যুরিস্ট ফ্রেন্ডলি, আপনার সাবজেক্টের বাইরে দিয়ে একটু বলি, ট্যুরিস্ট ফ্রেন্ডলি এরিয়া, যে আজকে যদি দিঘিনালাতে একটা এয়ারপোর্ট হয়, ঢাকাতে এসে এখান থেকে দিঘিনালা যাবে, আপনার কাপ্তাই লেক দেখে বান্দরবন হয়ে কক্সবাজার সুন্দরবন ঘুরে যাবে, যেটা সেই ওয়ার্ল্ড যে ট্যুরিস্ট গাইডগুলো সেগুলো, সেইখানে তো সরকার পলিসি নিচ্ছে না। আমরা বিদেশে গেলে পৃথিবীর সমস্ত দেশের মানুষকে দেখি, আমরা সেটা চাই। ঢাকা শহরে বিদেশিরা ঘুরবে, স্বাধীনতায় ঘুরবে এবং বাঙালিরা তাদেরকে সহায়তা করবে, রেস্টুরেন্টের ব্যবসা হবে, হোটেলের ব্যবসা হবে, সেটা আমরা চাই। কিন্তু এইখানে তো পলিটিক্যাল উইকনেসের কারণে
অবৈধভাবে ক্ষমতা থাকার কারণে এই সুযোগটা মূলত ইন্ডিয়া নিচ্ছে এবং সেই সাথে বাকিরাও কিছুটা এসে এটা ভাগ বসাচ্ছে। এটা পুরোপুরি একটা পলিটিক্যাল ইস্যু এবং 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 ব্যাড গভর্নেন্সের ইস্যু। এই ইস্যুটা সেই ইস্যুটা বাংলাদেশকে কিছুটা হলেও অর্থনৈতিকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে এবং একটা বৈষম্যের একটা ইস্যু আসছে। কি বৈষম্য? যে আমাদের ছেলেমেয়েরা যেখানে শিক্ষিত জনগোষ্ঠী, ইউনিভার্সিটি পাস ছেলেমেয়েদের বেকারত্বের হার 12%, তারা চাকরি পাচ্ছে না। সেই এই জব মার্কেটটা যখন তারা ধরে বসে তখন তারা বিভিন্ন জায়গায় যেয়ে অড জব করে, যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না, অথবা বিদেশে যেয়ে মারা যাচ্ছে। এইটা সরকারের দায়িত্ব, ইজ এ পলিসি ম্যাটার। এবং এইটাকে বের করা, আমি আবারও বলি আপনাকে, 15 দিন থেকে মাত্র 1 মাসের ব্যবস্থা। ইটস জাস্ট রিকোয়ার অ্যান অর্ডার, এবং অর্ডার ফলো না করলে তাদেরকে শাস্তির সম্মুখীন করা। সাংবাদিক সোহেব হাসান, সারোয়ার হোসেনের কথা অনুযায়ী, সারোয়ারের কথা অনুযায়ী যদি 15 থেকে 1 মাসের বিষয় হয়ে থাকে, তাহলে কি আমরা কি ধরে নেব যে কোনো ধরনের তথ্য উপত্য ছাড়াই যে একটা ওয়ার্নিং দেওয়া হলো গভর্নমেন্টের পক্ষ থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে, এটা শুধুই কোনো বিশেষ উদ্দেশ্যে নাকি আন্তরিকতা আছে? আন্তরিকতা থাকলে কেন তথ্যপত্র আগে বের করে রাখা হয়নি? আসলে অতীত তো আমরা পাল্টাতে পারবো না, সামনে কিভাবে এগোতে পারি সেটা চেষ্টা করা। প্রথমত হচ্ছে যে ব্যবসায়ীদের সাথে বসা, যে তারা কেন দেশীয় শিক্ষিত যারা বিশ্ববিদ্যালয় থেকে বের হয় তরুণদের না নিয়ে কেন বিদেশিদের নেয়। তাদের নিশ্চয়ই বক্তব্য আছে। আমাকে তো একজন উদ্যোক্তা বলেছেন যে বাংলাদেশে খুবই মানে স্বনামধন্য ব্যবসায়ী সজ্জন, মানে তার সম্পর্কে কোনো অসততার অভিযোগ নেই। তিনি বলেছেন যে আমরা যে ধরনের কর্মী চাই সে ধরনের কর্মী আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দিতে পারেন না। তাহলে প্রথমেই কথা হবে, এবং এটি কিন্তু এই আওয়ামী লীগ আমলেই বেশি আলোচনা হয়েছে, কেন বিশ্ববিদ্যালয়গুলো মানে যোগ্য দক্ষ কর্মী তৈরি করতে পারছে না। এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয় দেখলেন যে এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে অনেকগুলো করা হয়েছে, কিন্তু সেখানে কি যথাযথ শিক্ষা দেওয়া হচ্ছে, যথাযথ তাদের সেই শিক্ষা দেওয়ার উপাদানগুলো আছে, উপযুক্ত শিক্ষক আছে? এমনকি মেডিকেল কলেজের নামে যে হয়েছে, আমাদের শিক্ষার মান যে ইউরোপীয় বা অন্যান্য দেশে উন্নত দেশগুলোর মতো নয়, এটা স্বীকার করতে হবে। কারণ আমাদের চিকিৎসকরা বাইরে যেয়ে কিন্তু এই সার্টিফিকেট নিয়ে তারা চিকিৎসা করাতে পারেন না, প্রকৌশলীরা হয়তো। এবং সবাইকেই দু একটি ক্ষেত্রে ব্যতিক্রম বাদে সবাইকে সেখানে যে নতুন করে পড়াশোনা করতে হয় যদি ওই পেশায় তিনি যেতে চান, যে ডিসিপ্লিনে তিনি ছিলেন। সুতরাং আমাদের এই দুর্বলতাটাকে প্রথম স্বীকার করতে হবে, দুর্বলতা স্বীকার করে আমরা তৈরি করতে হবে। আমাদের এখানে 10,000 ভারতীয় আসুক বা 10,000 চীনা আসুক, আমাদের 1 লাখ দক্ষ কর্মী বাইরে যাবে, এরকম আমাদের তৈরি হতে হবে। দ্বিতীয় হচ্ছে যে ফাঁকি, এখন প্রতিটা ক্ষেত্রেই তো ফাঁকি হচ্ছে। আমাদের কজন ব্যবসায়ী তার আয় অনুযায়ী সরকারকে ট্যাক্স দেয়, আবার তাদেরও অভিযোগ আছে আমি যে ট্যাক্সটা দেবো রিটার্ন কি পাচ্ছি। ট্যাক্স ব্যবস্থাও এখানে পুরো বিষয়টা হচ্ছে এটা কারা করবে, এটা নিয়ে আমি মনে করি যে দীর্ঘ আলোচনা হওয়া উচিত, মানে বিস্তারিত আলোচনা হওয়া উচিত যে এটি একটা সমস্যা। প্রথমত হচ্ছে এই যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো, স্যার ভাই তো কম বললেন, 8 লাখ বেকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 40% চাকরি পান না, 40%। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকে এই বিআইডিএসের রিপোর্টে ছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ 40% স্নাতক এবং স্নাতকোত্তর তারা মানে তাদের বিষয়ের বা তাদের যে পড়াশোনা করেছে সেই চাকরি পাচ্ছেন না। সুতরাং তাদের হয় মধ্যপ্রাচ্যে যেতে হয়, না হলে বেকারত্ব গ্লানি ভোগ করতে হয়। রেলওয়ের আপনি সাধারণ এই যে রেলওয়ে পরিষ্কার করে না, রেল লাইন, সেই এটা কি নাম বলে জানি, মানে সেজন্য রেলওয়ের যে গত বছর 4বার করে মাস্টার রোলে যে চাকরি, মাস্টার রোলে না, এটা স্থায়ী। আচ্ছা, পরিচ্ছন্নতা কর্মী ঠিক না, মানে আরেকটু উপরের হয়তো যাদের নিয়েছে সবাই 120 জন বোধ হয়, সবাই হচ্ছে স্নাতকোত্তর।
তাহলে আমরা যে বলি যে বিদেশিরা আমাদের কেমিস্ট্রিতে একমাত্র বিপদ। ফিজিক্সে পড়ে এরকম দেখা গেছে মাস্টার ডিগ্রি অর্জন করে তারা ওই ধরনের চাকরিতে ঢুকছে। মানে এটা তো ভয়াবহ আমাদের শিক্ষার জন্য। প্রথমত হচ্ছে শিক্ষার দিকে নজর দিতে হবে, দ্বিতীয় হচ্ছে যে আইন মানতে হবে সবাইকে, আইনের ব্যত্যয় ঘটানো যাবে না। যে ওই যেটা বললেন যে কোনো বিদেশি যদি অবৈধভাবে কাজ করে তাকে 30,000 টাকা, তার মালিককে কেন 30 লাখ টাকা জরিমানা হবে না চাকরিদাতাকে? আর ওটাও তো কম, আবার যে 30,000 টাকা নিয়ন্ত্রণ করে, হ্যাঁ। সমস্যা তো ওখানে যে নিয়ন্ত্রণ করে। এই যে বললেন যে ভিসা, যেমন 6 মাসের, কেউ 6 মাসের পর্যটন ভিসা নিয়ে আসলে চাকরি করলেন, ওই নিয়োগদাতা তো এই ভিসা বাড়ানোর ব্যবস্থা করেন নিজে। এবং এখানে যেখানে টাকা পয়সা দিয়ে সব কিছু হয়, সেখানে সারার ভাইকে বলবো যে শুধু রাজনীতি না, রাজনীতি থাকতে পারে কিন্তু মূল হচ্ছে লেনদেন। এই লেনদেনটা বন্ধ করতে হবে। আর লেনদেন মানেই হচ্ছে আপনি অযোগ্যকে নিয়োগ করবেন, আপনি যার যেখানে যোগ্যতা নাই সেখানে করবেন, আর যোগ্যরা পেছনে পড়বে, এবং সেক্ষেত্রে এই একটা অরাজক অবস্থা তৈরি হবে। তো আমরা চাকরির ক্ষেত্রে, সেটা প্রশাসনে, সেটা বিচার বিভাগে, আমরা সব ক্ষেত্রে তো সেটা দেখছি। তো সুতরাং এখন নতুন বাংলাদেশে যদি আমরা এটা পরিবর্তন করতে পারি, সারাবার আন্দোলনকে আমরা স্বাগত জানাই, কিন্তু সবাইকে আন্তরিক হতে হবে, সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে। আর যদি বলেন যেটা বললেন যে আওয়ামী লীগ তো নাই এখন, তাহলে এটা কেন হবে না? এতে 3 মাসে তো এটার ব্যাপারে একটা অগ্রগতি থাকা উচিত ছিল। নিঃসন্দেহে। আমি ব্যারিস্টার সারওয়ার আপনার কাছে প্রশ্ন করতে চাই যে নানান ধরনের অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে অর্থনৈতিকভাবে। আপনারা বলছেন জাতীয় নিরাপত্তা হুমকির মুখে, এটা খুব স্বাভাবিক। তারপরে যদি একটু ব্যাখ্যা করেন যে কীভাবে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তখন অবৈধভাবে দেশে অবস্থান করে তারা যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ঘটাতে পারে, যে কোনো ধরনের অকারেন্স ঘটাতে পারে, বিষয়গুলো কীরকম? অবশ্যই আপনি দেখেন যে অভ্যুত্থানের পরে আমরা কি দেখলাম, যে একটা আনসার বিদ্রোহ, এরপর গার্মেন্টস বিদ্রোহ, এরপরে শ্রমিক বিদ্রোহ। সো এই একটার পর একটা যে একটা বিপ্লবোত্তর অথবা অভ্যুত্থান উত্তর সিচুয়েশনে যে ধরনের ব্যবস্থাপনা থাকা প্রয়োজন, সেই ব্যবস্থাপনা হোঁচট খাচ্ছে। যে আপনি দেখেন যে বিপ্লবের 2টা অংশ থাকে, একটা হলো ইমিডিয়েট অবজেক্টিভস, একটা হচ্ছে আলটিমেট অবজেক্টিভস। ইমিডিয়েট অবজেক্টিভস হয় যে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়, যে ফেসিজমের পতন হয়েছে, সিরিয়ার বাশার আল আসাদেরও পতন হয়ে গেছে। সো এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, সেই আকাঙ্ক্ষাগুলো কিন্তু আপনার বিভিন্ন ওয়ালে লেখা আছে, সেই স্লোগানের ভিতরে ছিল। সেই আকাঙ্ক্ষাকে সাকসেসফুল করতে হলে অত্যন্ত শক্ত হাতে এই বিপ্লব উত্তর পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে হয়। তো সেইখানে যারা বিপ্লবে আরেকটা জিনিস ঘটে, যে সরকার থাকে, সেই সরকার যদি দেশে গ্রেপ্তার হয় অথবা জনরোষে মারা যায়, একটা সিচুয়েশন, আর একটা সিচুয়েশন হলে পালিয়ে যেতে সক্ষম হয়। এই আপনার আশরাফ ঘানি আফগানিস্তান থেকে পালাই গেছে, এখন বাশার পালাই গেছে, শেখ হাসিনা পালাই গেছে, আপনার ওই ফিলিপিন্সের ফার্দিনান্ড মার্কোস পালিয়ে গেছিল। পালাই যারা যায় তারা যেটা করে যে মরার একদিন পর্যন্ত তারা চেষ্টা করে ফেরত আসার। এই ফেরত আসতে গিয়ে তারা বিভিন্নভাবে আনস্টেবল করার চেষ্টা করে। আপনারা জানেন যে গতকালকে আওয়ামী লীগ একটা মিটিং করে ফেলছে, যেখানে সমস্ত পলাতক লন্ডনে তারা হাজির হয়ে গেছে, সাবেক মন্ত্রী, অথচ আওয়ামী লীগের সামনে কিন্তু একটা সুযোগ আসছিল। এই আওয়ামী লীগ যদি সত্যিকারে আবার ঘুরে দাঁড়াতে চায় মডিফাইড ফর্মে, যে পরিবারতন্ত্রের বাইরে নিয়ে আসা, কিন্তু আবার ওই দেখেন দাসত্ব, ওই পরিবারতন্ত্র সেইখানে, যার জন্য নিরাপত্তা যদি ঠিক না থাকে তারা স্যাবোটাইজ করার চেষ্টা করে বিভিন্নভাবে। স্যাবোটাইজ মনে করেন একটা গাড়িতে আগুন লাগাই দিল, একটা ইন্ডাস্ট্রিতে আগুন লাগাই দিল, যেগুলো হচ্ছে এর অনেকগুলো কিন্তু স্যাবোটাইজ হতে পারে। যার জন্য নিরাপত্তা এত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা ছাড়া আপনার শাসন ব্যবস্থা, জনগণের নিত্যদিনের ব্যবস্থা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা সব কিছু বিপদসংকুল হতে পারে। দ্যাটস ওয়াই দ্য সিকিউরিটি ইজ প্যারামাউন্ট ইম্পর্টেন্স, যে আমাদের নিরাপত্তা, এবং নিরাপত্তা 2 ধরনের, আভ্যন্তরীণ নিরাপত্তা, বহির নিরাপত্তা। যার জন্য এখন আভ্যন্তরীণ নিরাপত্তা এত বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে যে পুলিশের পৃথিবীর ইতিহাসে আপনি এই উদাহরণ খুঁজে পাবেন না যে একটা পুরো বাহিনী পালিয়ে গেছে, পুরো বাহিনী। সেইখানে আপনি গতকালকে ঢাকা ডিভিশনাল কমিশনার বলছে যে 90 লক্ষ রাজনৈতিক কর্মীকে পুলিশে ঢুকেছে। এখন তারা তো হাত গুটিয়ে বসে আছে। 90,000 স্ট্যান্ড কারেক্টেড। এই 90,000, তার মানে কি তাদের যে ইনডক্ট্রিনেশন, দলের প্রতি যে আনুগত্য, আপনি যেখানে দেন তলে তলে আপনার দেখবে যে কিভাবে এই সরকারকে তারা
দুর্বল করতে পারে, কীভাবে তাদেরকে ব্যর্থ করতে পারে। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় বলেছি, আমরা তো সরকারের সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ পাই না, যে উচিত ছিল এই 5 মাসে অন্তত 10,000 মানুষকে এমপ্লয় করা উচিত ছিল। যে সমস্ত এরকম 90,000 টাইপ যারা নিয়োগ হয়েছে, সেটা তো শুধু পুলিশে না, প্রশাসনে, বিজিবিতে, কিছু অংশ সশস্ত্র বাহিনীতে, তাদেরকে আপনি ফেজ আউট কীভাবে করবেন? মেসিভ রিক্রুটমেন্ট করতে হবে, মেসিভ। আরেকটা জিনিস করা উচিত ছিল যে তাদের 100 স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা উচিত ছিল। স্পেশাল ট্রাইব্যুনাল করে যারা গণহত্যা করেছে 50টা ট্রাইব্যুনাল উচিত ছিল এই গণহত্যার বিচার করা। সুপ্রিম কোর্টে অ্যালোন মোর দ্যান 10,000 লয়ার আছে, 1,000-এর বেশি ব্যারিস্টার আছে যারা প্র্যাকটিস করে। আপনি একটা এমার্জেন্সি প্রোক্লেমেশনের মাধ্যমে আপনি 2 বছরের জন্য তাদেরকে নিয়োগ দিতেন, অথবা যতদিন প্রয়োজন। নিয়োগের পরে তারা আবার চলে যাবে, মানে কোয়াসি জুডিশিয়াল অথবা আপনার টেম্পোরারি জাজ হিসেবে তারা কাজ করবে। আমার আশঙ্কা হচ্ছে যে তারা তাদের টেনিউরে একটা মামলা নিষ্পত্তি করতে পারবে কিনা, হোক সেটা দুর্নীতির, হোক সে গণহত্যার। এই জায়গাটা একটা ভার্নারেবিলিটি সৃষ্টি করেছে, একটা মানে অনিরাপত্তা, একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে, যার জন্য দিস গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যে সুযোগটা পেয়েছিল, আমরা বলে থাকি যে 90-তে একটা সুযোগ আসছিল, 2006-এ একটা সুযোগ আসছে, 2024-এ একটা সুযোগ আসছে। তাহলে বাংলাদেশ কি বারবার এই সুযোগ হাতছাড়া হবে এই অব্যবস্থাপনার জন্য? সেইখানে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘুরে দাঁড়াতে হবে। সেই জন্য তাদের এখনও সুযোগ আছে, তাদের কারেক্টেড হতে হবে, সাহসী মানুষকে নিতে হবে। আই এম সরি টু সে যে অন্তর্বর্তী সরকার যাদেরকে নিয়ে গঠিত হয়েছে, এর 50% অ্যাবসলিউটলি অথর্ব। দে সিম্পলি ক্যানট, তাদের কোনো কন্ট্রিবিউশন নাই এবং দে ক্যানট ডেলিভার। এইটা ইউনূস সাহেবের ওই কথাটা বলে আমি শেষ করব যে আমরা ব্যর্থ হতে পারি না। তো ব্যর্থ যেতে না হতে পারেন, এইখানে যা যা করার এইটা আপনার করতে হবে, আদারওয়াইজ আপনার ওয়ার্ল্ড ইমেজ কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। ধন্যবাদ। সাংবাদিক সরোয়ার হাসান, আমরা অবশ্যই সাধুবাদ জানাই যে বিষয়টি গুরুত্বের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে আসছেন, কিন্তু তারপরে আমাদের কাছে একটু অন্যরকম মনে হয় যে 26 লাখ ভারতীয় কথা বলা হচ্ছে অবৈধ। 26 লাখ যাক, 20 লাখ যাক, 10 লাখ যাক, 5 লাখ বাদ দিলাম, 1 লাখ হলেও তো আছে। 1 লাখও তো নট এ ম্যাটার অফ জোক। হ্যাঁ, 1 লাখ তো মানে একটা ম্যাসিভ সংখ্যা। মানে তা একজন ব্যক্তিকেও কেন ধরে তারপরে বলতো যে এই যে অবৈধ নাগরিক? প্রথমত হচ্ছে যে সংখ্যাটা তো আগে বের করতে হবে, যে কারা এখানে বৈধ কাগজপত্র ছাড়া কাজ করছে, সে যে দেশেরই হোক। আমরা শুধু ভারতীয় ধরি কেন? ভারতীয় সংখ্যায় বেশি, সেটাও বলবো না। আমরা চীনা ধরবো না কেন? যদি থাকে শ্রীলঙ্কান ধরবো না কেন? পাকিস্তানি ধরবো না কেন? আমি বলছি সব দেশে। আপনি কোনো একটা দেশকে যদি করেন, তাহলে তো আপনার লক্ষ্য কি? সারাভাই যে আন্দোলন করছে, লক্ষ্য হচ্ছে যে আমার দেশের যোগ্য কর্মী থাকা সত্ত্বেও বিদেশিদের ট্যাক্স ফাঁকি দিয়ে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা ব্যয় করে তাদেরকে আনা হচ্ছে। এটা হচ্ছে জাতীয় ক্ষতি। তাহলে আমরা নীতিগতভাবে আন্দোলনটা এগিয়ে নেব কিনা? আর না হলে ধরেন ভারতীয় যদি একজনও না থাকে ভারতীয়, তাহলে আমরা এই আন্দোলনটা করব না। যে বিদেশি যে কোনো নাগরিক যদি এখানে মনে করেন ভারতীয়, আপনি বললেন তো 5 লাখকে আপনি বের করে দিলেন, তারপর কি এই আন্দোলন থাকবে না? যে একজন, যে কোনো দেশের একজন নাগরিক থাকলেও তাকে জবাবদিহির আওতায় আনতে হবে, তাকে যে নিয়োগ করে তারকেও জবাবদিহির আওতায় আনতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের প্রশাসনটা রাজনৈতিক দ্বিচারিতা তো আছেই, তার চেয়েও বড় হচ্ছে অর্থনৈতিক দ্বিচারিতা। মানে অর্থনৈতিক অসততা দিয়ে সব কিছু কেনা যায় যেখানে, সেখানে আপনি এই বের করবেন। আর আরেকটি যে বিপজ্জনক যে কথাটি অল্প আলোচনা আছে, এখানে বসে যারা আন্তর্জাতিক মাদক চক্র নিয়ন্ত্রণ করে, যারা চোরাচালান নিয়ন্ত্রণ করে, আমরা তো দেখি যে এখানে কি পরিমাণ বাইরে থেকে সোনা এবং বিদেশি মুদ্রা আসে। যেটা ধরা পড়ে সেটাই আমরা জানি, কিন্তু যেটা ধরা পড়ে না সেটা তো জানি না। সুতরাং আমাদের বিমানবন্দর কতটা সুরক্ষিত, আমাদের স্থলবন্দরগুলো কতটা সুরক্ষিত, পুরো বিষয়টি হচ্ছে কি যেটা বললেন, একটি জাতিকে নতুন জাগরণ তৈরি করা। সেটি কে করবেন? অন্তর্বর্তী সরকার তো সারা ভাই বললেন যে এই সরকার পারবে না, তাহলে কে করবে? জনগণকে এগোতে হবে। আর দেশের নিরাপত্তা কিন্তু জনগণের চেয়ে বড় নিরাপত্তা নেই। আমরা বিগত সরকারে আমলে তো দেখলাম যে পুলিশ, আর্মি এত কিছু জনগণের বিরুদ্ধেই করলো, কিন্তু জনগণ কিন্তু কে পারবে, আধা সেকেন্ড, কে পারবে, আমি এক কথা আধা সেকেন্ড করো, কে পারবে এইটাও ইতিহাস জবাব দিয়েছে।
বেনোভেলেন্ট ডিকটেটর। আমি তো বলছি সেটাই। আর সৌরভবাসী একটা কথার একটু রেসপন্স করতে চাই যে ইন্ডিয়া কেন সিঙ্গেল আউট হয় মাঝে মধ্যে, এই কারণে যে 95% তাদের মানে তাদের অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে তাদের একটা অঙ্গ রাজ্যের মধ্যে তারা বিহেভ করছে, ওই জন্য সিঙ্গেল আউট। আমাদের আন্দোলনের নাম 2023 যেটা 2023 যে সরকারি হিসাব, তাতে কিন্তু ভারত এককভাবে বেশি, কিন্তু তারপরে কিন্তু সেজন্য আমরা কিন্তু মানে ইন্ডিয়া খেদা আন্দোলন করি নাই, এই জন্য ইন্ডিয়ানদের নামটা ওই কারণে আসে যে ওরা এখানে মনে হয় কেন জবরদস্তি করতেছে আর কি, এরকম। আমরা শেষ করব। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সরওয়ার হোসেন, ধন্যবাদ সাংবাদিক সরওয়ার হাসান। দর্শক, শেষ করছি। অবশ্যই যে ইস্যুটি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সামনে নিয়ে আসছেন, নিঃসন্দেহে সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা যদি কোনো বিশেষ উদ্দেশ্যে বলার জন্য বলা হয়ে থাকে, আমাদের কিছু বলার নেই, বরঞ্চ সেটা আরও ক্ষতিকর। তবে আমরা বিশ্বাস করতে চাই তিনি আন্তরিকতার সঙ্গে বলেছেন এবং আন্তরিকতার সঙ্গেই এর প্রতিফলন আমরা দেখতে চাই খুব ইমিডিয়েটলি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই, শুভরাত্রি।